আজকে আলোচনা করব পে স্কেল যেমন হওয়া উচিত, যেভাবে জাতীয় বেতন কাঠামো সংস্কার করা যেতে পারে। এটি মূলত আজকের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। 2015 সালের 15 ডিসেম্বর সরকার অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। প্রাথমিক অবস্থায় যখন দেখেছি সরকারি চাকরিজীবীদের বেতন আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে দিয়েছে, তখন বেতন স্কেলের অন্য দিকগুলো নিয়ে তেমন ভাবনার প্রয়োজন মনে হয়নি। যেমন আগে 8 বছর পর যে টাইম স্কেল দেওয়া হতো তা বাদ দিয়ে নতুন স্কেলে 10 বছর পর একটি গ্রেড বৃদ্ধির নিয়ম করা হলো। তো এই যে প্রক্রিয়া, এটি কিন্তু একটি বড় ধরনের চেঞ্জ। সিলেকশন গ্রেড বাদ দেওয়া হলো। অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশের পর আরও অনেকগুলো অসঙ্গতি ও বৈষম্য নিয়ে রাজপথে আন্দোলন হতে এবং পত্রপত্রিকায় লেখালেখি করতে দেখা যায়, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। আমি নিজেও ওই সময় এ বিষয়ে কিছু লেখার চিন্তা ভাবনা করিনি, কিন্তু বিগত কয়েক মাস ধরে বেতন স্কেলের একটা বিষয় আমাকে বেশ ভাবাচ্ছে। এ বিষয়ে নিজের ভাবনাগুলো গোছানোর চেষ্টা করি। শেষে বেতন স্কেলটা সামনে নিয়ে এ বিষয়ে কিছু লেখা বৃহত্তর জাতীয় স্বার্থ বলে আমার কাছে মনে হয়। যে বিষয়টা কিছুদিন ধরে আমাকে ভাবাচ্ছে তা হচ্ছে বেতন স্কেলে মোট 20টি ধাপ। ধরুন আমি আছি 14 নং ধাপে। এই ধাপে আমার একটা ধাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ এবছর 10 বছর পূর্ণ হওয়ার ফলে একটি ধাপ বৃদ্ধি পাবে। কিন্তু যখন দেখি 10 বছর অপেক্ষা করার পর একটা ধাপ বৃদ্ধি পাবার পরও বেতন তেমন বাড়বে না, তখন সঙ্গত কারণেই অন্য ধাপগুলোর প্রতি দৃষ্টি আকর্ষিত হয়। দেখি অন্য অনেক ধাপে ধাপ বৃদ্ধি পেলে অনেক বেতন বেড়ে যায়, বিশেষ করে উপরের দিকের ধাপগুলোতে। কিন্তু নিচের দিকের ধাপগুলোতে ধাপ পরিবর্তন হলে বা স্কেল পরিবর্তন হলে বেতন বৃদ্ধি পাওয়াটা তেমন বোঝাই যায় না। উপরের দিকের ধাপগুলো ঘোড়ার মতো লাভ দেয়, আর নিচের দিকের ধাপগুলো কচ্ছপের মতো হাঁটে। বিষয়টা আরও পরিষ্কার হওয়ার জন্য আমরা সরাসরি বেতন কাঠামোর দিকে একবার চোখ বুলিয়ে নেই। 20তম গ্রেডের বেতন 8,250 থেকে 250 টাকা বেড়ে 19তম গ্রেডের বেতন হয় 8,500 টাকা। 19তম গ্রেড থেকে 300 টাকা বেড়ে 18তম গ্রেডে বেতন হয় 8,800 টাকা। 18তম গ্রেডে 200 টাকা বেড়ে 17তম গ্রেডে বেতন হয় 9,000 টাকা। 17তম গ্রেড থেকে 300 টাকা বেড়ে 16তম গ্রেডে বেতন হয় 9,300 টাকা। একইভাবে 16তম গ্রেড থেকে 400 টাকা বেড়ে 15তম গ্রেডে বেতন হয় 9,700 টাকা। 15তম গ্রেড থেকে 500 টাকা বেড়ে 14তম গ্রেডে বেতন হয় 10,200 টাকা। 14তম গ্রেড থেকে 800 টাকা বেড়ে 13তম গ্রেডে বেতন হয় 11,000 টাকা। 13তম গ্রেড থেকে 300 টাকা বেড়ে 12তম গ্রেডে বেতন হয় 11,300 টাকা। 12তম গ্রেড থেকে 1200 টাকা বেড়ে 11তম গ্রেডে বেতন হয় 12,500 টাকা। একই ধারাবাহিকতায় 11তম গ্রেড থেকে 3,500 টাকা বেড়ে 10ম গ্রেডে বেতন হয় 16,000 টাকা। এখানে কিছুটা বেড়েছে। আর 10ম গ্রেড থেকে 6,000 টাকা বেড়ে 9ম গ্রেডে বেতন হয় 22,000 টাকা। এখানে কিন্তু 6,000 টাকা একটা বড় ধরনের গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আবার দেখি 9ম গ্রেড থেকে 1,000 টাকা বেড়ে বেতন গ্রেড হয়, অর্থাৎ মূল বেতন হয়ে যায় 23,000 টাকা। 8ম গ্রেড থেকে এইখানে আবার বড় এক ধরনের লাভ, 6,000 টাকা বেড়ে 7ম গ্রেডে বেতন হয়
29,000 টাকা। সপ্তম গ্রেড থেকে 6,500 টাকা বেড়ে ষষ্ঠ গ্রেডে বেতন হয় 35,500 টাকা। অন্যদিকে ষষ্ঠ গ্রেড থেকে 7,500 টাকা বেড়ে পঞ্চম গ্রেডে বেতন হয় 43,000 টাকা। এখানে ধাপগুলো খেয়াল করছেন, অনেক বেশি টাকা বৃদ্ধি পেয়ে পেয়ে ধাপগুলো বড় হচ্ছে। পঞ্চম গ্রেড থেকে 7,000 টাকা বেড়ে চতুর্থ গ্রেডে বেতন হয় 50,000 টাকা। চতুর্থ গ্রেড থেকে 6,500 টাকা বেড়ে তৃতীয় গ্রেডের বেতন হয় 56,500 টাকা। তৃতীয় গ্রেডে 9,500 টাকা, এখানে আরও বেশি 9,500 টাকা বেড়ে দ্বিতীয় গ্রেডে বেতন হয় 66,000 টাকা। এবং দ্বিতীয় গ্রেড থেকে আরও বড় লাফ দিয়ে 12,000 টাকা বেড়ে প্রথম গ্রেডে বেতন হয় 78,000 টাকা। 20তম গ্রেড থেকে 12তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ এখানে প্রায় 9টি গ্রেড, মানে 9টি তো না 8টি গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে, সব মিলিয়ে বেতন বাড়ে, সবার গ্রেডের সমন্বয়ে বেতন বাড়ে 3,050 টাকা। সেখানে সপ্তম গ্রেড থেকে প্রথম গ্রেডে বেতন বেড়ে ষষ্ঠ গ্রেডে গেলেই বেতন বেড়ে যায় কিন্তু 6,500 টাকা, দ্বিগুণেরও বেশি। অর্থাৎ ওই কর্মচারীদের সমস্ত বেতন মিলে যে বৃদ্ধি হয় এখানে একটি গ্রেডেই তাই হয়ে যায়। সরি, একটা গ্রেড পরিবর্তনে যেখানে সর্বোচ্চ বেতন বাড়ে 12,000 টাকা, সেখানে শেষের 10টা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে 7,700 টাকা। আসলে আমাদের সূক্ষ্মভাবে মেরে দেওয়া হয়েছে, যেভাবে মেরে দেওয়া হয়েছে এটি আসলে স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। বেতন বৃদ্ধির এই ধারাবাহিকতা 250 টাকা থেকে বাড়তে বাড়তে এক পর্যায়ে 200 টাকায় নেমে গেছে। বেতন বৃদ্ধির এই ধারাগুলো আমরা একটু দেখে নেই। 250 থেকে 300, 300 থেকে আবার 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 800, 800 থেকে আবার 300, 300 থেকে 1200, 1200 থেকে 3500, 3500 থেকে 6,000, 6,000 থেকে 1,000, 1,000 থেকে আবার 6,000, 6,000 থেকে 6,500, 6,500 থেকে 7,500, 7,500 থেকে 7,000, 7,000 থেকে আবার 6,500, 6,500 থেকে 9,500, 9,500 থেকে 12,000। হ্যাঁ, কি বৈজ্ঞানিক কোনো সূত্র অনুসরণ করছে নাকি গণিতের কোনো সূত্র অনুসরণ করছে বুঝতে খুব কষ্ট হচ্ছে। এটাকে লুডো খেলার মইয়ের সাথে তুলনা করার কোনো সুযোগ নেই, কারণ সেখানে যে কারো ভাগে বড় মইও পড়তে পারে, ছোট মইও পড়তে পারে, কিন্তু এখানে অন্যদের জন্য একটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধু বিভিন্ন আকারের ছোট ছোট মই, আর নিজেদের জন্য নির্ধারণ করা হয়েছে সব বড় বড় মই। এখানে প্রতিপক্ষের জন্য বড় মইয়ে ওঠার কোনো সুযোগ রাখা হয়নি, আর যারা খেলাটা আয়োজন করেছে তাদের ভাগে ছোট মই পড়ার কোনো সম্ভাবনা রাখা হয়নি। পক্ষপাতিত্ব আর কাকে বলে, আর কিভাবে করা যায়? বেতন বৃদ্ধির এই ধারায় 250 টাকা থেকে বাড়তে বাড়তে এক পর্যায়ে 200 টাকায় নেমে গেছে, আবার বাড়তে বাড়তে 800 টাকা পর্যন্ত গিয়ে পা পিছলে হঠাৎ নেমে গেছে 300 টাকায়, আবার বাড়তে বাড়তে 6,000 টাকায় গিয়ে শেয়ার বাজারের মতো হঠাৎ নেমে গেছে 1,000 টাকায়। এভাবে নাটকের পর নাটক হয়েছে মাত্র 20টি গ্রেডের কাঠামোতে, বেতন কাঠামোতে। এটি কি শেয়ার বাজারের দরের ওঠানামা? আমার মনে হয় যারা এই কাঠামোটা করেছে তাদের কাছে ওই উঠানামার পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি নেই। এটা সম্পূর্ণ মন গড়া, স্বার্থপরতার সর্বোচ্চ প্রদর্শনী। বিমূর্ত কবিতা সম্পর্কে একটি রম্য রচনা পড়েছিলাম অনেক আগে একটি দৈনিক পত্রিকায়। সেখানে একটি গল্প উল্লেখ করা হয় এরকম: ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ কবির একটি কবিতার অনুষ্ঠানে এক পাঠক ওই কবিকে তার একটি কবিতার দুটি চরণ উল্লেখ করে প্রশ্ন করল, স্যার, এই দুটি চরণ দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন?
কবি জবাবে বললেন, সত্যি কথা বলতে কি, কবিতাটি যখন লিখেছিলাম তখন এই চরণ দুটির অর্থ শুধু আমি আর ঈশ্বর জানতাম, কিন্তু এখন দেখি শুধু ঈশ্বরই জানেন। তো ব্যাপারটা আসলে এরকমই হয়ে গেছে যে বেতন কাঠামো এমন এক হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে, এখানে কর্তা ব্যক্তিরা বা বেতন কাঠামো প্রণয়নকারীরা আসলে কোনো ব্যাখ্যাই দিতে পারবে না। আমার এক সহকর্মী বলল, 12তম গ্রেডে থেকে 20তম গ্রেডে বেতন পায় কর্মচারীরা ও কামলারা, তাই তাদের গ্রেডে বেতন বাড়ে 200 বা 300 টাকা। আর প্রথম গ্রেড থেকে 11তম গ্রেডে বেতন পায় কর্মকর্তা ও আমলারা, এই জন্য তাদের বেতন বাড়ে 6 বা 7 হাজার টাকা করে। আমার মনে হয় যদি বেতন কাঠামো প্রণয়নের দায়িত্বটা আমলাদের না দিয়ে একজন সাধারণ শিক্ষিত মানুষকে, যে সরকারি চাকরি করে না, তাকে দেওয়া হতো, সে হয়তো এর চেয়ে আরও গ্রহণযোগ্য ও যৌক্তিক একটা কাঠামো জাতিকে উপহার দিতে পারত। আমলা ছাড়া যারা এই বেতন কাঠামোর সুবিধার আওতার বাহিরে, এমন 1 লক্ষ সচেতন মানুষের মতামত নেওয়া হলে এমন একজনও খুঁজে পেতে কষ্ট হতে পারে যে এরকম ধাপ নির্ণয়কে পক্ষপাতহীন ও যৌক্তিক বলে মতামত দেবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার অর্থাৎ বিগত সরকার দেশকে উন্নত দেশের কাতারে সামিল করতে আপ্রাণ চেষ্টা করছে, এটি কিন্তু তারা বারবার ঘোষণা দিয়ে মুখে প্রচার করে বলেছে। আমার মনে হয় দেশের উন্নত হবার পথে এক বড় বাধার নাম আমলাতন্ত্র। জাপানের একটা বিষয় লক্ষ্য করলে আমার এই মতামতের সত্যতা প্রমাণিত হবে। জাপানে শ্রমের মূল্য অনেক বেশি, সেখানে একজন মুচি বা নাপিতের আয়ও দেশের প্রথম সারির পেশাজীবীদের গড় আয়ের অনেকটা কাছাকাছি। দেশের সব নাগরিকের হাতে যেন পর্যাপ্ত টাকা থাকে, সেজন্য জাপান সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে। সেখানে একজন নাপিতের গড় আয় মাসে $2000। আপনি প্রুফ হিসাবে জাপান কাহিনী 2য় খণ্ড আশির আহমেদের ঐতিহ্য পৃষ্ঠা 60 নম্বর পৃষ্ঠাটি আপনি বের করে দেখে প্রমাণ যাচাই করে নিতে পারেন। অস্ট্রেলিয়ায় যান, দেখবেন সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বেতন যা একজন সাধারণ শ্রমজীবী মানুষের বেতনও তার প্রায় কাছাকাছি। কিন্তু বাংলাদেশে সব শ্রেণীর মানুষের হাতে পর্যাপ্ত টাকা থাক, এটা অন্তত এদেশের নেতৃস্থানীয় লোক বা লোকজন যারা আছে তারা চায় না। এরা মারাত্মক স্বার্থপর, সংকীর্ণ মনের অধিকারী, যার উৎকৃষ্ট প্রমাণ এই চরম বৈষম্যমূলক বেতন কাঠামো, যেখানে নিচের শ্রেণীর 1 গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে 200 বা 300 টাকা করে, আর উপরের শ্রেণীর 1 গ্রেড বেতন পরিবর্তনে বেতন বাড়ে 6000 7000 টাকা করে। কেন সব গ্রেডে যদি সমহারে বেতন বাড়ে 200 বা 300 টাকা করে, আর উপরের শ্রেণীর যে বাড়ানো হয়েছে 6-7 হাজার টাকা করে, সেটি যদি সমহারে বাড়ে, উপরের গ্রেডের চাকরিজীবীদের কি মস্ত বড় ক্ষতি হয়ে যাবে? বা নিচের গ্রেডের চাকরিজীবীদের বেতন কি উপরের গ্রেডের চাকরিজীবীদের চেয়ে উপরে বা বেড়ে গিয়ে উপরে চলে যাবে? এটি আসলে নীতি নির্ধারকের কাছে আমার প্রশ্ন। বেতন গ্রেডের সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেডের পার্থক্য বের করে তাকে 19 দিয়ে ভাগ করলে যা হয়, এই 78,800 থেকে 8,250, এটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে 3671 টাকা বা 3000 বা 4000 প্রতি গ্রেডে পার্থক্য হলে অসুবিধা কোথায়? 19 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে এই কারণে, যেহেতু শেষ গ্রেডের চাকরি শুরুর প্রথম গ্রেডে আসতে সর্বোচ্চ 19 বার গ্রেড পরিবর্তন করতে হবে। উপরের গ্রেডের চাকরিজীবীরা হয়তো বলতে পারে নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি, তাই তাদেরকে বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ বাড়ে।
যদি দেশের প্রতি তাদের এতই মায়া থাকে, তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি করে রেখেছেন কেন? এমনিতেই উপরের গ্রেডে দিকে বা যে গ্রেডের দিকে চাকরি করছেন, এরপর বেতন বৃদ্ধিটা যদি নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে 2-3 গুণ বেশি হতো তবু কম হতো না, কিন্তু তাদের বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে 20 বা 25 গুণ বেশি করে। তাদের এত বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ পড়ে না? আসলে এসব হচ্ছে বাহানা। নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বলে তার সত্যিকার প্রেম হয় না বা হবে না। নিজেরাও যদি এইভাবে কম নিতেন তাহলে সেটি দেশপ্রেমের একটা নজির বলে উল্লেখ করা যেত। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী মাস শেষে সরকারের যে টাকা খরচ হয়, সবার বেতন সমহারে বৃদ্ধি করলেও সরকারি খরচ বেশ কয়েকটা বাড়বে না। তাছাড়া দেশের সব নাগরিকের প্রতি সুবিচার করতে গেলে যদি দেশের কিছুটা বাড়তি খরচ হয়, তা তো আর উপরের গ্রেডের চাকরিজীবীদের পকেট থেকে যাবে না। এদেশের সরকার যত রাজস্ব পায় তার বেশিরভাগ পায় সাধারণ মানুষের কাছ থেকে। উপরের গ্রেডের অল্প সংখ্যক চাকরিজীবী মুঠোফোনে কথা বলে প্রতি মাসে সরকারকে যা রাজস্ব দেয়, কোটি কোটি সাধারণ মানুষ মুঠোফোনে কথা বলে সরকারকে তার চেয়ে বেশি রাজস্ব দেয়। দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি বৈদেশিক মুদ্রা বা রিমিটেন্স। সেক্ষেত্রে উপরের গ্রেডে চাকরিজীবীরা সাধারণ মানুষের চেয়ে যোজন পেছনে। দেশের অর্থনীতিতে তাদের চেয়ে সাধারণ মানুষের অবদানই বেশি। তাই সকল গ্রেডে সমান বেতন বৃদ্ধি করলে তা দেশের সামগ্রিক মানুষের যে অর্থ সেটি থেকেই যাবে। উপরের গ্রেডের সরকারি চাকরিজীবী যারা আছে তাদের নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। উপরের গ্রেডে চাকরিজীবীদের স্বার্থপরতার কাছে জিম্মি হয়ে আছে দেশের সামগ্রিক মানুষের জীবন মানের উন্নতি। একটা বিশেষ শ্রেণীর হাতে দেশের টাকা চলে যাচ্ছে বেশি। সরকার বিষয়টা যতদিন বিবেচনায় না নেবে ততদিন দেশ সত্যিকার উন্নতির পথ খুঁজে পাবে না। আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করে বেতন স্কেলের যে সারি বা বেতন স্কেলের যে টেবিল সেটি এক নজরে দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন আসলে কোথায় পরিবর্তনটা প্রয়োজন। বেতন কাঠামোর বৈষম্য নিরসনে উদ্যোগ যখনই নেওয়া হয় তখন বা পরবর্তী যে পে স্কেলেই দেওয়া হয় তার কিছু প্রস্তাব বিবেচনার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ কি কি বিষয় আপনি বিবেচনায় রাখতে পারেন? 1 নম্বরে প্রতি গ্রেডে বেতন যেন সমান করে দেওয়া হয়। এতে উপরের দিকের গ্রেডে যারা চাকরি করে তাদের কোনো ক্ষতি হবার কথা নয়, কারণ তারা তো বড় স্কেলেই চাকরি শুরু করেছে। 2 নম্বরের ব্যাপার হচ্ছে প্রতি 8 বছর পর যেন সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড পরিবর্তন করা হয়। যদিও এটি দাবি করা হচ্ছে প্রতি 5 বছর পরই যেন করা হয়। চাকরি জীবনের ন্যূনতম 3 বার যেন গ্রেডে উন্নতি হওয়ার সুযোগ থাকে। এতে যেসব পদে প্রমোশনের সুযোগ নেই সেসব পদে চাকরিজীবীদের মনে হতাশা কমবে। 20 গ্রেড থেকে কমিয়ে 16 বা 10 গ্রেডে আনলে এটি আরো ভালো হয়। স্ট্যান্ডার্ড পে স্কেল তৈরি করা সম্ভব হয়। সরকারি চাকরিতে যেহেতু মোট 4টি শ্রেণী, গ্রেড কমিয়ে 16টি অথবা 10টি করে এটিকে সংস্কার করা যেতে পারে। এগুলো চিন্তা করে এগুলো মাথায় নিয়ে আপনি কোন কোন বিষয়ে পরিবর্তন আসবে এই যে 7 দফা দাবি বারবার সরকারের কাছে পেশ করছে সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে চাইলে কিন্তু সরকার এটিকে সংস্কার বা নতুন পে স্কেল জারির মাধ্যমে একটি পরিবর্তন কিন্তু আনতে পারে। তো এটাই ছিল প্রস্তাব। আপনি আরও বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেটি চেক করে নিন। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশন করতে পারেন।